সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্লে করেছেন, সবাইকে আন্তরিক প্রীতি এবং কি অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, আমরা আবারও চলে আসছি শ্রাবণীর কাছে। তো এর আগের পর্বে তিনি বলেছে তার যে একজন নারীর যেটি মাতৃত্ব মাতৃত্ব তারা কেড়ে নিয়েছে, তো তিনি কখনো মা হতে পারবে না। তো সেই বিষয়ে আজ আমরা তার সঙ্গে কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আপু, শুরুতে জানতে চাইবো এখন বর্তমানে কেমন আছেন আপনি? এখন বর্তমানে আছি মোটামুটি ভালো। মোটামুটি ভালো আছেন? জি। যাক, আলহামদুলিল্লাহ। ভালো থাকলে আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহ শুকর আদায় করতে হবে। কেমন জি। নামাজ কালাম পড়েন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পড়তেছি। করতেছেন। তো বোন, আপনি আমাদের গত পর্বের শেষে আপনি বলেছেন আপনার শাশুড়ি এবং আপনার শ্বশুরবাড়ির লোকেরা আপনার মাতৃত্ব কেড়ে নিয়েছে। তো জি। তো কিভাবে মাতৃত্ব কেড়ে নিল, একটু সেই বিষয়ে আমাদেরকে ক্লিয়ার করুন। আমাকে বিয়ের পর থেকে, বিয়ের 4 মাস পর থেকে আমার উপর খুব মারধর করতো। তার স্বামী মারধর করতো, তার সে নেশা করে আসে। তার নেশার জন্য আমি কেন বাধা দেই, কিংবা সে যে নেশা করবে সে আমার কাছ থেকে যৌতুক চায়। 2 লক্ষ টাকা যৌতুক চায়। যৌতুকটা দিলে সে আরও নেশা করবে কিংবা অন্য কোনো কিছুতে যুক্ত হবে। তখন আমি এগুলাতে বারণ করি। কিংবা আবার আরেকটা হচ্ছে আপনার, আমার শাশুড়ি যে পরকীয়া করে ওনার সাথে আমি লিপ্ত না হই, এটা হওয়া থেকে বারণ করছি। এটার জন্য আমাকে প্রতিনিয়ত মারতো। মারতে মারতে আপনার পেটের ভিতরে যে খাদ্যনালী থাকে আমাদের সবার, আমার খাদ্যনালী ফুলে ফেলে। এরপর আপনার পেটের এক পাশে রক্ত জমাট বেঁধে ফেলে। এরপর আপনার পেটের মধ্যে যে আমাদের মেয়েদের বাচ্চা হওয়ার যে টিউব থাকে, সেই টিউব দুটো পেটের ভিতরে থাকা অবস্থায় ফেটে যায়। আল্লাহর কুদরতে আপনার অশেষ মেহেরবানিতে মানে অপারেশনটা যদি আর 2 দিন পরে হতো কিংবা একদিন পরে হতো, আজকে আমার লাশ থাকতো ঘরের আচ্ছা, কবরেতে। আচ্ছা, তো হ্যাঁ। এরকম অবস্থায় আমাকে, আর আমার যে চিকিৎসা খরচ করা হয় এগুলো কিন্তু তার ফ্যামিলির কেউ দেয়নি। আমার বাবা মা যতটুক পারছে, আমার দোকানদার, আমার আব্বু দোকানদার করে, তো এই দোকান থেকে নিয়ে মানুষের কাছ থেকে ধার দৌলত করে নিয়ে এভাবে করে আমাকে চিকিৎসাটা চালায় আমার আজকে এই পর্যন্ত সুস্থ করে মোটামুটি। আচ্ছা, তো তারা যে এই যে আপনার এত বড় একটা ক্ষতি করেছে, আসলে সমাজে আছে এ ধরনের কিছু মানুষরূপী জানোয়ার, যেটাকে বলে এই মুহূর্তে বলাটা ঠিক হবে না, তারপরও বলতে বাধ্য হচ্ছি। মানুষরূপী জানোয়ার আছে অনেকেই। তো এই ধরনের কাজ থেকে যারা এই ধরনের কাজ যারা করে, এই ধরনের কাজ থেকে তারা বিরত থাকাটাই আমি মনে করি বেটার। তখন এই যে আপনার এত বড় একটা ক্ষতি করলো, আপনি কি কোনো আইনগত ব্যবস্থা নিয়েছেন কিনা? না, আমি তখনও আইনগত কোনো ব্যবস্থা নিইনি, কারণ আমি আইনগত ব্যবস্থা নিতে গেলে আমাকে যে হুমকিগুলা দিত, আমি সে ভয়ে আমি আইনগত ব্যবস্থা নিতে চাই না। কারণ আমার, আমি নিজে শেষ হইতে রাজি আছি, কিন্তু আমার বাবা মার উপরে আমি এই টর্চারগুলো সহ্য করতে পারবো না। কারণ আমি বাবা মার একজন বড় সন্তান, কিন্তু আমি আচ্ছা, আমি আচ্ছা, হচ্ছি ফ্যামিলির বড়। আচ্ছা, তো হ্যাঁ। এখন আমার জন্য যদি আমার 2টা ভাই আছে, আমার বাবা মা আছে, তাদের উপর যদি এরকম হামলাটা হয় কিংবা আমার বাবার যদি কোনো ক্ষতি করে ফেলে, তখন আমার ভাই 2টা, আমার মা কোথায় যাবে? এজন্য আমি আসলে তাদের উপর আমি প্রেশারটা ফেলি নেই। অপারেশন হয়, অপারেশনের পরবর্তীতেও আমি কিন্তু, আমার বাবা মা আমাকে দেয় না যাওয়ার জন্য তাদের বাসা, আমি কিন্তু জোর করে আমি আবার চলে যাই তার কাছে। কারণ আমার ভিতরে তার জন্য একটা মায়া ছিল, যেটা, সেটার জন্য আমি চলে যাই তার কাছে। তাকে আমি মানে ছেলেকে আমি শুধরানোর বিভিন্নভাবে চেষ্টা করছি। যেরকম, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ছেলেকে কোরআন শরীফ পড়া, আরবি পড়া থেকে শুরু করে সব কিছু আমি নিজে শিখিয়েছি। নামাজ পড়া শিখিয়েছি, যেন মা এসব কাজ করে মার দিকে না তাকায়, সে যেন নিজে একটা কিছু করতে পারে। তাকে আমি নিজে চলার জন্য নিজের যে খুচরা টুকিটাকি টাকা পয়সা ছিল সেটা পর্যন্ত আমি দিছি। কিন্তু সে আমার সাথে করছে, আমি অপারেশনের থিয়েটারে, সে আমার গয়না বিক্রি করে সে নেশা করতেছে। আচ্ছা, আচ্ছা। মানে আপনি স্ত্রী হয়ে যতটুকু আপনার মানে আপনার স্বামীকে ভালো করার যতটুকু আপনার দায়িত্ব ছিল, আপনি সবটুকুই প্রয়োগ করেছেন, জি। তারপর ভালো করতে পারেননি। তারপর আমি ভালো করতে পারিনি। এরপরও আমাকে না, আমাকে যে সবার সামনে, আমাদের ময় মুরব্বীদের সামনে তারা মাপটা চায়, আমাকে নিছে, আমিও গেছি তাদের সাথে। তারপরও সে 1 মাস আমি তাদের কাছে ছিলাম। আগস্টের 1 মাসে রোজা রোজা রমজান 1 মাস ছিলাম। এরপর আগস্টের 11 তারিখে আপনার সে একইভাবে
মারধর করে আমাকে এক কাপড় ঘর থেকে বের করে দেয়। আচ্ছা আচ্ছা বের করে দিয়ে আপনার আগস্টের 11 তারিখে বের করে দেয়, আগস্টের 28 তারিখে আমাকে ডিভোর্সের কাগজ পাঠায় আচ্ছা কোর্ট থেকে। কোর্ট থেকে জি, আচ্ছা আগস্টের 28 তারিখে পাঠায় কোর্ট থেকে। আগস্টের 29 তারিখে স্বামী স্ত্রীর যে কিছু মুহূর্ত থাকে সেসব ছবি সে ফেসবুকে ভাইরাল করে দেয়। মানে স্বামী স্ত্রী একান্ত মুহূর্ত যেগুলো একান্ত মুহূর্ত যেগুলো এই ছেলে ফেসবুকের মধ্যে ভাইরাল করে দেয়। ফেসবুকে ভাইরাল করে দেয়। জি জি আচ্ছা, মানে আপনাকে ডিভোর্স দেওয়ার পরে? জি, ডিভোর্স দেওয়ার পরে। তখন তো সে আমার স্বামী না। স্বামী না, হ্যাঁ। সে তখন আমাকে এসব এসব করে আমাকে আবার ফোন দিয়ে হুমকি দিচ্ছে যে তুই যদি মানে আমার কাছে না ফিরে আসোস, কিংবা তুই যদি আমাকে টাকা না দেস, কিংবা তুই যদি আমার বিরুদ্ধে কোনো কিছু করতে যাস, তাহলে আরো কিছু ছবি আছে আমি সেগুলো দিয়ে দেবো, কিংবা তোর ভাইকে তো হুমকি দিছি, এবার তোর ভাইকে সত্যি মেরে ফেলবো, তোর বাবার ক্ষতি করব, আমি যেভাবে পারি সেভাবে করবো। সে আমাকে বিভিন্ন পর আপনার আমি যখন দেখছি যে আমাকে মানে সব শেষ করে দিয়ে যখন দেখি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়, তখন হ্যাঁ আপু, তারপর বলুন। এরপর ভাই আমি যখন দেখি যে আমার একেবারে বাঁচার মুহূর্তই শেষ, কারণ সে এক পর্যায়ে আমাকে সোশ্যালে যেহেতু ভাইরাল করে দেয়, এরপর যেহেতু আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, সেই সময় আমি যাই কোর্টে গিয়ে আমি তার নামে মামলা করি, নারী ও শিশু নির্যাতন মামলা করি। মামলা করার পরে সে বেশি দিন না, তার টাকার পাওয়ার তো, যার কারণে সে 1 মাসও সে থাকতে পারে না, বের হয়ে গেছে। এরপরে বের হয়ে গিয়েও সে আরো আমাকে হুমকি দিতেছে। এখন আমি ভাইয়া হুমকির উপরে চলতেছি, আমার লাইফটা এখন হুমকির উপরে চলতেছে। এখন আমি মানে বাইরে চলাফেরা করতে গেলে, কিংবা আমার বাবা বা আমার ভাই বাইরে থাকলে আমার প্রচন্ড ভয় হয় যে আমি কি করব। এখন আমি আসলে কি করব আমি নিজে বুঝতে পারতেছি না এখন। আচ্ছা বোন, তো আমরা আপনার সঙ্গে গল্প করতে করতে আপনার অনেক কিছুই আমরা জানতে পেরেছি। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছুই হতে পারে, বা আপনাদের মধ্যেও তেমনটি ঘটেছে। আর আপনি তো আপনার স্বামীকে ভালো করতেই চেয়েছেন, তাই না? তো আসলে যখন বাংলা একটি প্রবাদ আছে, গাছ যেমন ফল তেমন, তাই না? জি তো আসলে আসলে তাদের গাছ ভালো না বিদায়ী ফল হয়তো ভালো নাও হতে পারে। যাই হোক, আমরা সেদিকে যাব না। বিষয়টা হচ্ছে এখন আপনার এই যে এখন যেই বয়সটা, এই বয়সটাতে আপনি মানে আপনার তো বাকিটা জীবন পড়ে আছে, এখন আপনি কি করতে চাচ্ছেন? এখন আমি মূলত চাচ্ছি যে আমার ভিডিওটা যদি কোনো আমাদের প্রশাসনের লোকজন দেখে, কিংবা আমাদের প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা আছেন, উনি দেশ নেত্রী, উনি তো একজন মহিলা মানুষ, উনি একজন নারী মা, উনি যদি দেখে থাকে আমার যদি কিছু সহায়তা করতে পারে, কিংবা আমার যে ভিডিওটা দেখে যদি উনি এটা নিয়ে একটা কঠিন একটা শাস্তি দিতে পারে এদেরকে, আমার পাশে এসে যদি দাঁড়াতে পারে, আমার এটাই বেশি চাওয়া, এছাড়া আমার বেশি চাওয়া কিছু নেই। এটাই চাওয়া। কারণ এরকম ফ্যামিলিতে আমি যেভাবে জড়াইছি, আমি চাই না এরকম ভাবে একটা মেয়ে কিংবা একটা মানুষ শেষ হয়ে যায়। আচ্ছা বোন, এছাড়াও আপনার তো ভবিষ্যতে বিয়ে শাদিও চিন্তাভাবনা আছে কিনা জানি না। তো আপনার যদিও কখনো ভবিষ্যতে বিয়ে শাদী হয়, আপনার তো সন্তানের মা হতে পারবেন না কখনো। জি তো সে বিষয় নিয়ে আপনার কখনো দুঃখ বা কষ্ট হয় না যে একটি নারীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মা ডাক। তো যখন আপনার আশেপাশে নারীরা বা আপনার বান্ধবীরা বা আপনার আত্মীয় স্বজন আছে না, খালতো বোন, মামতো বোন, চাচতো বোন, অনেকে আছে না, সবাই তো মা মা ডাক শুনতে পারে, আপনি পারবেন না। তো সেই বিষয় নিয়ে যদি আপনি কখনো ভাবেন, আপনার কষ্ট হয় না? এটা স্বাভাবিক, কষ্ট তো হয়, কিন্তু এখন কি করব, আল্লাহ আমাকে এমন পর্যায়ে ফেলে দিছে যার কারণে এখন আমি চাইলেও তো সেটা আর ফিরে পাবো না। তো আপনার আসলে তো আপনার ভবিষ্যতে বিয়ে শাদী বসতে হবে, আপনি এভাবে সারাটা জীবন পাড়ি দিতে পারবেন না। আপনার একজন জীবনসঙ্গী প্রয়োজন আছে, আজ হোক বা কাল হোক একজন জীবনসঙ্গীর প্রয়োজন আছে। তো যার সঙ্গে আপনার বিয়ে শাদী হবে, তো আমরা আশাবাদী আপনার এই যে জীবনের সত্য ঘটনাগুলো অবশ্যই তাকে শেয়ার করবেন, এবং সে যদি আপনাকে জেনে বুঝে গ্রহণ করে, আপনি কি গ্রহণ করবেন? তা আপনি কি বিয়ে শাদীতে রাজি হবেন? সেটা না হয় একটু ভাইবা চিন্তা নেই, আমি আসলে এখনো ওই পর্যায়ে এখনো আমি যাইতে চাচ্ছি না। আমার এখন ওই পর্যায়ে মন মানসিকতা আমার এখন পর্যন্ত হয়নি। আমি আগে আসলে চাচ্ছি যে যেই জিনিসটা আমি হারাইছি এটার একটা সুষ্ঠু একটা বিচার হোক।
আমার পাশে কেউ এসে দাঁড়াক, সহযোগিতা করতে পারলে সহযোগিতা করুক, কিন্তু আমি ওই পর্যায়ে ওই লেভেলে এখন যেতে চাচ্ছি না। আচ্ছা, এই মুহূর্তে আপনার একটু আর্থিক সহায়তা প্রয়োজন। জি, আমার আর্থিক সহায়তা প্রয়োজন। আচ্ছা, তো আমরা ভিডিওটি শেষ করব। বোন, আপনার যদি গুরুত্বপূর্ণ আর কোনো কথা থাকে তাহলে আপনি তুলে ধরতে পারেন। আমার গুরুত্বপূর্ণ একটা কথাই যে আমার ভিডিওটা যদি আমাদের মুরব্বী যারা আছে তারা তো জানে, হুজুর মানুষ যারা আছে তারা তো জানে যে আমাদের ইসলামিক নিয়ম অনুযায়ী যে আমাদের দেনমোহরটা এটা তো আমরা প্রাপ্য। আমরা মেয়েরা যারা বিবাহিত মেয়েরা আমরা কিন্তু দেনমোহরটা প্রাপ্য। তো আমি আমার দেনমোহরটা চাচ্ছি তাদের কাছ থেকে। আর আমাকে যদি কেউ সহযোগিতা করতে পারে তাহলে প্লিজ সহযোগিতার জন্য এগিয়ে আসুন, কিন্তু ওই পর্যায়ে আমি যাইতে চাচ্ছি না বর্তমানে। আর আমাদের শেখ হাসিনা যদি আমার ভিডিওটা দেখে, আমার পাশে এসে যদি দাঁড়ায়, তাহলে আমি মনে করি আমার ওইটাই বড় পাওয়া হয়ে গেছে, আমার আর কিচ্ছু চাই না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছিলেন জীবনের গল্প, তো দর্শক এই গল্পটি শুনে যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনাদের হৃদয়ে যদি বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে, তাহলে আমরা আশাবাদী আপনাদের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই অসহায় বোনটির জন্য। আপনারা শুনছেন তো তার করুণ জীবনের গল্পটি, শোনার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনার হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কাটে, তাহলেই তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এবং এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি বা কোনো অন্যায় করে থাকি, অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। এবং একটি কথাই বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।